হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর লেসন 13 জিন গিওনোর লেখা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এর সেকেন্ড ভিডিও, এটা অর্থাৎ এর সেকেন্ড পার্টটা আমরা আলোচনা করব। আমরা আগের ভিডিওতে প্রথম অংশটা আলোচনা করেছিলাম, যেটা তোমরা ক্লাস 8-এর প্লেলিস্টে পেয়ে যাবে, আর বাদবাকি অংশটা আমরা এই ভিডিওতে দেখে নেব। সো লেটস স্টার্ট। Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. He carried an iron rod too as a walking stick. He invited me to come along with him. ওকে, সো এই পোর্শনটার আগে যে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে ন্যারেটর ফ্রান্সের একটা খুব অজানা জায়গা, মানে যেটা সচরাচর ট্যুরিস্টরা ভিজিট করে না, সেই রকম একটা হিলি রিজিয়নে উনি ভিজিট করেছেন, এবং সেখানে ওনার দেখা হয় এক মেষপালকের সঙ্গে। যে মেষপালকের জীবনযাত্রা দেখে লেখক খুবই মুগ্ধ হন এবং তার সম্পর্কে জানতে আগ্রহী হন। তো এখানে উনি বলছেন যে পরের দিন সকালে যাওয়ার আগে ওই মেষপালক যে 100টা অ্যাকর্নকে, অ্যাকর্ন হচ্ছে আমরা জেনেছিলাম আগের দিন ওক গাছের ফল, ওই 100টা অ্যাকর্ন যেটা উনি খুব যত্ন সহকারে বেছে রেখেছিলেন এবং গুনে রেখেছিলেন, সেই সমস্ত ওক গাছের ফলগুলোকে এক বালতি জলের মধ্যে ভিজিয়ে রাখছিলেন। তারপরে সেইগুলোকে নিয়ে উনি রওনা দেবেন। হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ এ ওয়াকিং স্টিক, মানে হাঁটার সময় যেমন অনেক সময় হিলি রিজিয়নে হাঁটার জন্য লাঠির দরকার হয়, সেই রকম একটি আয়রন অর্থাৎ লোহার দণ্ড উনি নিয়েছিলেন হাঁটার স্টিক হিসাবে, হাঁটার লাঠি হিসাবে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, উনি আমাকে ওনার সঙ্গে যাবার জন্য আমন্ত্রণ জানালেন। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. তারপর যে জায়গাটার জন্য উনি যাচ্ছিলেন সেই জায়গায় পৌঁছানোর পরে উনি ওনার ওই লোহার দণ্ডটি দিয়ে মাটির মধ্যে আঘাত করতে শুরু করেন। পাউন্ড মানে হচ্ছে আঘাত করা। This made a hole in which he placed an acorn and covered over the hole again. এই লোহার দণ্ডটা দিয়ে উনি যখন মাটিতে আঘাত করছিলেন, তার ফলে সেখানে একটা গর্ত হলো, যে গর্তের মধ্যে উনি একটা অ্যাকর্ন দিলেন, একটা ওক গাছের ফল দিলেন, আর তারপর আবার গর্তটাকে ঢাকা দিয়ে দিলেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, উনি এইভাবে ওক গাছ পুঁতছিলেন। In this way he planted his 100 acorns with great care. এইভাবেই উনি ওনার 100খানা অ্যাকর্ন খুব যত্ন সহকারে পুঁতে ফেলেছিলেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. তিনি আমাকে বলেছিলেন যে এইভাবে 3 বছর ধরে, টানা 3 বছর ধরে উনি একাকী, মানে উনি একাই এই গাছগুলো পুঁতে আসছেন, অর্থাৎ কন্টিনিউয়াসলি 3 বছর ধরে উনি এইভাবে অ্যাকর্ন ফল জোগাড় করেন, তারপর সেইগুলোকে ভালো করে বাছেন, তারপর সেগুলোকে জলে ভিজিয়ে মাটির মধ্যে পুঁতে দেন। আর এই কাজটা উনি উইদাউট এনিবডিজ হেল্পই করে থাকেন, মানে উনি একাই করে থাকেন, কেউ ওনাকে সাহায্য করে না। এখানে দেখো সলিটারি মানে হচ্ছে একাকী কাজটা করা, সলিটারি হচ্ছে adjective form. He had planted 100,000. এইভাবে উনি প্রায় 1,00,000 অ্যাকর্ন পুঁতে ফেলেছেন 3 বছরে। Of this 100,000, 20,000 had come up. এই 1,00,000-এর মধ্যে মাত্র 20,000ই এখনো পর্যন্ত বেরিয়েছে, মানে 20,000 ওক গাছ উৎপন্ন হয়েছে ওই 1,00,000 অ্যাকর্নের মধ্যে থেকে। It was at this moment that I began to wonder about his age. এইবার
ঠিক এই মুহূর্তে লেখক বলছেন যে আমি এবার ওনার বয়স সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠলাম। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50। তাকে দেখেই মনে হচ্ছে স্পষ্টতই তিনি 50-এর বেশি হবেন। 55 হি টোল্ড মি। তিনি আমাকে জানালেন যে তার বয়স 55 বছর। হিজ নেম ওয়াজ এলজাড বুফিয়ার। তার নাম এলজাড বুফিয়ার। মানে এতক্ষণে আমরা সেই মেষপালকের নাম জানতে পারলাম যার নাম এলজাড বুফিয়ার। He had owned a farm in the plains where he lived most of his life. এই সমতল এলাকাতেই একটা ক্ষেত বা একটা জমি উনি কেনেন এবং এই জমিটাতেই উনি ওনার জীবনের বেশিরভাগ লাইফটাই উনি ওনার জীবনের বেশিরভাগ অংশটাই সময়টাই কাটিয়ে দেন। He had lost his only son and then his wife. উনি ওনার একমাত্র ছেলে এবং তারপর ওনার স্ত্রীকে হারান। He had retired into this solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. নিজের একমাত্র ছেলে এবং তারপর নিজের স্ত্রীকে হারানোর পরে উনি সম্পূর্ণ নির্জনতায় চলে আসেন। He had retired into this solitude. আগে দেখো আমরা solitary পেয়েছিলাম। solitary হচ্ছে adjective form, solitude হচ্ছে noun form. solitude হচ্ছে নির্জনতা বা একাকিত্ব। এই একাকিত্বেই উনি বিশ্রাম নিতে চলে আসেন। Where he took pleasure in living slowly, যেখানে উনি এই ধীর গতির জীবনেই এই ধীর গতিতে যে উনি জীবনটাকে স্পেন্ড করছিলেন সেইটার মধ্যেই উনি আনন্দ খুঁজে পেতে শুরু করেছিলেন। আর ওনার সঙ্গী সাথী কারা ছিল? শুধুমাত্র এক পাল ভেড়া আর তার কুকুর। এরাই ছিল তার সঙ্গী সাথী। এই সব কিছু নিয়ে তিনি খুব শান্তিপূর্ণ আর নির্জনতার মধ্যে একাকিত্বেই আনন্দিত হয়ে জীবনযাপন করছিলেন। He had concluded that this country was dying for lack of trees. উনি ওনার বক্তব্যটা এইভাবে শেষ করছিলেন যে এই দেশটা উনি যে সময় এসেছিলেন উনি দেখেছেন যে এই দেশটা গাছের অভাবে যেন মারা যাচ্ছে। He added that having nothing more important to do, he had resolved to remedy the situation. উনি আরও বললেন যে যেহেতু ওনার এখানে সেরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ছিল না, তাই এই পরিস্থিতিটার কিভাবে সমাধান করা যায় সেটার জন্য তিনি খুব স্থির প্রতিজ্ঞ হয়ে পড়েছিলেন। উনি রিজলভ করেছিলেন। রিজলভ মানে হচ্ছে ডিটারমাইন্ড টু ডু সামথিং, স্থির প্রতিজ্ঞ হয়ে যাওয়া। তো এই পরিস্থিতিটা কিভাবে সমাধান করা যায় সেটার ব্যাপারেই উনি একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গিয়েছিলেন। We parted the next day. তো যাই হোক, এরপরে লেখক বলছেন যে আমরা পরের দিন আলাদা হয়ে গেলাম। কেন আলাদা হয়ে গেলেন? কারণ লেখককে এবার নিজের জায়গায় ফিরে যেতে হবে। উনি ফ্রান্সে আবার ফিরে যাবেন যেখানে যুদ্ধ শুরু হবে। এখানে একটা নোট বলে রাখি, এই টাইমে যে লেখাটা যে সময় হয়েছিল সেটা ছিল অলমোস্ট 1913। তার ঠিক পরের ইয়ারেই 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ন্যারেটর এই ফ্রেঞ্চ ফোর্সের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তাই উনি এখানে বলছেন যে আমরা পরের দিন আলাদা হয়ে গিয়েছিলাম, কারণ ন্যারেটর বা লেখককে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। The next year the war came in which I was engaged for 5 years. তো ঠিক সেই মতোই এখানে উনি লিখেছেন যে পরের বছর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং সেখানে আমি প্রায় 5 বছর এঙ্গেজ ছিলাম, মানে প্রায় 5 বছর ওখানে নিযুক্ত ছিলাম। কারণ 1914 থেকে 1919 5 বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। With the war behind me, I had a great desire to breathe a little pure air, and I set out again. With the war behind me, তার মানে 1919 সালে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এই যুদ্ধের যে একটা মানে যুদ্ধের লড়াই করার ফলে যে একটা সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল লেখকের মধ্যে, সেই মানে এটাকে কি বলবো, এটাকে সেল শক বলতে পারো তোমরা। এটা একটা সুন্দর শব্দ, SHELL
SHOCK। তো এই সেল শক এটাকে বলা যায়, যেটার মানে হচ্ছে একটা ঘাত, মানে যে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সটা ক্রিয়েট হয় আর কি যুদ্ধের পরে। তো সেইটাকে কাটাবার জন্য ওনার ইচ্ছা হলো যে আবার বিশুদ্ধ বাতাস নেওয়ার, তাই জন্য উনি আবার রওনা দিলেন along the trail through that deserted country, সেই পরিত্যক্ত দেশটির পথ অনুসরণ করে। ট্রেল হচ্ছে পথ অনুসরণ করা। the land had not changed, ওখানে পৌঁছে উনি আবার দেখলেন যে এই জমিটার বা এই ভূমিটার কোনো পরিবর্তন হয়নি। Ever since the day before, I had been thinking about the shepherd who planted trees. আগের দিন থেকেই আমি ভাবছিলাম সেই মেষপালকের সম্পর্কে যে তখন গাছগুলোকে পুঁতছিল। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. লেখক তখন নিজেই নিজেকে বলছেন যে 10,000 ওক এখন হয়তো সত্যিই তারা অনেকটা জায়গা নিয়ে অবস্থান করছে। When I met Elzad Bouvier this time, I found that the war had not disturbed him at all. এখন যখন আমি 1920 সালে এসে, মানে উনি গেছিলেন 1914-তে, তারপরে উনি 1920-তে আবার এসেছেন, এই এতটা যে লং একটা গ্যাপ বা একটা লং ডিস্টেন্স, এত যে একটা বিশাল বড় যুদ্ধ হয়ে গেছে, উনি যখন এখন এলজাদ বুফিয়ারের সঙ্গে দেখা করছেন, উনি দেখতে পাচ্ছেন যে এই যুদ্ধের যে প্রভাবটা সেটা কোনোভাবেই এলজারকে ডিস্টার্ব করেনি, এলজারকে কোনোভাবেই বিরক্ত করেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং। এলজার কিন্তু তার ওই চারা রোপণের বা বৃক্ষরোপণের কাজটাকে চালিয়েই গিয়েছেন। The oaks of 1910 were now 10 years old and were taller than me and than him. তো 1913-এ যদি এই গল্পটা লেখা শুরু হয়, তখন এলজাদ বলেছিলেন যে উনি 3 বছর ধরে এই গাছগুলোকে পুঁতে আসছেন। তার মানে অলমোস্ট 1910 থেকে ধরা যায় যে এই গাছগুলোকে উনি পুঁতেছেন। তো 1910 সালের ওক গাছগুলোর বয়স এখন হয়েছে 1920-তে 10 বছর। আর এই গাছগুলো অর্থাৎ লেখক বলছেন যে এই গাছগুলো লেখকের এবং এলজাডের থেকেও এখন খুব লম্বা হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, এই দৃশ্যটা সত্যিই খুব প্রভাবনীয় ছিল। I was actually speechless and we passed the whole day in silence walking through this forest. আমি সত্যিই নির্বাক হয়ে গিয়েছিলাম, আমার বলার কোনো ভাষা ছিল না। আর আমরা সারাটা দিন দুজনে মিলে একদম নিস্তব্ধতায় ওই জঙ্গলটাকে হেঁটে বেড়াতে থাকলাম। ইট ওয়াজ ইন 3 সেকশনস। তারপর উনি ওই ফরেস্টটার বর্ণনা দিচ্ছেন যে এটা 3টে ভাগে বিভক্ত ছিল। 11 kilometers long overall and at its widest point 3 kilometers wide. লম্বায় ছিল প্রায় 11 কিলোমিটার আর চওড়ায় 3 কিলোমিটার। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. যখন আমি বিবেচনা করলাম যে এই সমস্ত কিছুর, অর্থাৎ এই এত বড় বড় গাছগুলোর উৎপত্তি হয়েছে শুধুমাত্র একটি মানুষের আত্মা এবং তার হাত থেকে, কোনো রকম প্রযুক্তিগত সাহায্যকারী যন্ত্রপাতি ছাড়াই, তখন আমার মনে হলো, অর্থাৎ লেখক বলছেন যে ওনার মনে হলো যে মানুষও ভগবানের মতনই বা ঈশ্বরের মতনই কার্যকারী হয়ে উঠতে পারে কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে, শুধুমাত্র ধ্বংস ছাড়াই। কেন উনি ডিস্ট্রাকশন বলেছেন? কারণ উনি সদ্য যুদ্ধ থেকে ফিরছেন, যে যুদ্ধে অনেক কিছু ডিস্ট্রয় হয়ে গেছে, অনেক মানুষের হাহাকার উনি শুনতে পেয়েছেন। তো এই এত বড় ডিস্ট্রাকশন, এটাও হয়তো কোথাও না কোথাও ঈশ্বরেরই সৃষ্টি। ঈশ্বর একদিকে যেমন ডিস্ট্রয় করে, অন্যদিকে ক্রিয়েটও করে। ঠিক সেই রকমই মানুষও ঈশ্বরের মতনই কোথাও কোথাও ক্রিয়েট করছে,
কোথাও কোথাও সৃষ্টি করছে, আবার কোথাও ধ্বংস করে ফেলছে। এখানে যেমন এলজাত বুফিয়ার এই এত বড় একটা বনভূমির সৃষ্টি করেছেন একাই। অন্যদিকে এই প্রথম বিশ্বযুদ্ধও কিন্তু মানুষেরই সৃষ্টি, সেখানে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। তো লেসনটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা এবার কিছু ওয়ার্ড মিনিংস দেখে নেব। সোক, দ্যাট মিনস ভেজানো বা নিষিক্ত করা। পাউন্ড, আঘাত করা। সলিটারি, অ্যাডজেক্টিভ ফর্ম, একাকী বা নির্জন। আর সলিটিউড হচ্ছে নাউন ফর্ম, যার মানে নির্জনতা বা একাকিত্ব। রিজলভড, স্থির প্রতিজ্ঞ বা ডিটারমাইন্ডও বলতে পারো। ট্রেল হচ্ছে পথ অনুসরণ করা। ডিজার্টেড হচ্ছে পরিত্যক্ত। স্প্রাং, আবির্ভূত হয়েছিল। এইডস, সাহায্যকারী যন্ত্র। এফেক্টিভ, কার্যকর। ডোমেন মানে কার্যক্ষেত্র বা এলাকা। সো ফ্রেন্ডস, এই গল্পটা থেকে আমার যেটা মনে হয়েছে, আ ম্যান ক্যান সার্ভ অ্যাজ আ গডস অ্যাথলিট বাই ক্রিয়েটিং সামথিং থ্রু হিজ ইন্টেলিজেন্স, হার্ডওয়ার্ক অ্যান্ড টেনাসিটি। একজন মানুষ ভগবানের বা ঈশ্বরের ক্রীড়াবিদ হিসাবেই মানুষের সেবা করতে পারে কিছু নতুন সৃষ্টি করে। তার বুদ্ধিমত্তা, তার প্রচণ্ড পরিশ্রম এবং তার জেদের মাধ্যমে। যেমন এই গল্পে আমরা দেখেছি যে এলজাত বুফিয়ার একজন ঈশ্বরের ক্রীড়াবিদ হিসাবে কাজ করেছেন একটা পরিত্যক্ত উপত্যকাকে বনভূমিতে পরিণত করে, যেটা পরবর্তীকালে প্রায় 10,000 মানুষের বসতিস্থল হয়ে উঠেছিল। তিনি সম্পূর্ণ কাজটাই কারোর সাহায্য ছাড়াই করেছেন, একাই করেছেন। তাই এই গল্পটা ওই মানুষটার, ওই একটা মানুষের স্বার্থহীন কাজের ওপরই বা স্বার্থহীন কাজটাকেই ফোকাস করে, যে খুব পেশেন্টলি, যে খুব ধৈর্য সহকারে এবং খুব চুপিসারে তার চারিপাশের পৃথিবীটাকেই যেন বদলে ফেলেছিলেন। তো আজকে আমাদের গল্পের অ্যানালিসিস এখানেই শেষ হচ্ছে, আমাদের গল্পটাও শেষ। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা বুঝে বা গল্পটার বোঝানোটা, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ইটস অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, অ্যান্ড থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে।